ঢাকা ১৪ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন এক নারী সদস্য, যিনি মায়ের ডাকের সভাপতি। এই আসনের যারা নমিনেশন সিকার ছিল, তাদের ইতিপূর্বে যে কয়েকজন উল্লেখযোগ্য, তার মধ্যে খালেক পরিবারের এস সিদ্দিক সাজু। ঢাকা ১৪ আসনের সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তুঙ্গে থাকলেও নির্বাচনের যে চূড়ান্ত মনোনয়ন বিএনপির, সেই মনোনয়নে তাকে বাদ রাখা হয়েছে। যার ফলে তার সমর্থকরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমাবেশ করছেন। সেখানে মশাল মিছিল সহ পুনরায় ঢাকা ১৪ আসনের যে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, সেটিকে রিভিউ করার জন্যে বিএনপির নীতি নির্ধারক যারা রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে দেওয়া হয়েছে শোকজ। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত করেছে এই ঢাকা ১৪ আসনের বিএনপির একসময় দলের দুর্দিনে সাধারণ নেতাকর্মীদের পাশে যিনি শ্রম ঘাম দিয়েছেন, সেই খালেক পরিবারের এস সিদ্দিক সাজু। ভাই, কেমন আছেন? জি, ভালো, ধন্যবাদ। এখন পর্যন্ত যেটা পরিষ্কার সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রায় ৪ মাস পূর্বেই জামায়াত ইসলামী গুম এবং আয়নাঘরে যিনি আটকে ছিলেন ৮ বছরের অধিক, পীর কাসেম সাহেবের ছেলে ফয়সাল আরমান বিন কাসেমকে এখানে মনোনয়ন দিয়েছে। এবং তিনি যেহেতু গুমের একজন ভুক্তভোগী, তারই বিপরীতে সানজিদা ইসলাম তুলি, যিনি মায়ের ডাকের সমন্বয়ক, যার ভাই তেজগাঁ ৩৮ নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি ছিলেন সুমন, সাজিদুল ইসলাম সুমন, যিনি এখনও নিখোঁজ। তো পরবর্তীতে এই গুমের সকল পরিবারকে একত্র করে যিনি আন্দোলন করে আসছেন, সেই মানবাধিকার কর্মী সানজিদা ইসলাম তুলিকে আকস্মিকভাবে সম্ভাব্য তালিকায় তার নাম ঘোষণা করা হয়। এবং পরবর্তীতে তার নাম ঘোষণার পর এই ঢাকা ১৪ আসন সাম্প্রতিক আসন পুনর্বিন্যাসে সাভার থানার একটি ইউনিয়ন, বনগাঁ ইউনিয়ন সংযুক্ত হয়েছে। এবং ২০০৮-এ বৃহত্তর মিরপুর ঢাকা ১১ যখন ৩ ভাগে বিভক্ত হলো, তখন সাভার থানা আরেকটি ইউনিয়ন কাউন্দিয়া, সেটিও সংযুক্ত হয়েছে। এই কাউন্দিয়া ইউনিয়নেও কোনো ব্রিজ নেই, গ্রামীণ জনপদের একটি ইউনিয়ন, নৌকা করে পার হতে হয়। এই সমস্ত অঞ্চলে যারা আছেন তারা নিম্ন আয়, খেটে খাওয়া মানুষ, অবহেলিত মানুষ, এবং তারা বরাবরই রক্ষণশীল। তো এমত অবস্থায় মিরপুর পুরাতন ঢাকার মতোই আপনারা জানেন যে পুরান ঢাকায় যেমন আদিবাসী ঢাকাইয়া আছে, ঠিক একইভাবে আমাদের মিরপুর পল্লবীতে এখানে আদিবাসী মিরপুরের স্থানীয় লোকজন, যাদের ১৪ পুরুষের কথা। তো ঢাকাইয়া বা এক কথায় ঢাকাইয়া বলতে পারে। আমরা মিরপুরে ঢাকার সন্তান, মিরপুরের স্থানীয়, সেই হিসাবে এখানকার লোকজন বরাবরই স্থানীয় লোক। আমার বাবা আল্লাহ জেসি খালেক সাহেব, মরহুম আল্লাহ জেসি খালেক সাহেব ১৯৭৯ সালে প্রথম ধানের শীষে প্রার্থী হয়ে, তৎকালীন মিরপুর ও মোহাম্মদপুর নিয়ে একটি আসন ছিল, সেই আসনে উনি জয়যুক্ত হন। তখন থেকেই স্বাধীনতা পরবর্তী বিএনপির প্রতিষ্ঠা লাভের পর থেকেই ধানের শীষ এবং এস এ খালেকের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। জি, আব্বা ৫ বার এমপি হয়েছিলেন, আমার ভাই একবার হয়েছেন, এবং আমি ২০১৮-তে ফ্যাসিস্ট সরকারের সময় সবচাইতে কঠিন যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে, তার মধ্যে ২০১৮ অন্যতম নিশিরাতের ইলেকশন যাকে বলা হয়, সেই নির্বাচনে আমি মনোনয়নপ্রাপ্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করি এবং ৫৬,০০০ ভোট দেখানো হয়েছে। প্রাপ্ত ভোট আরও অধিক ছিল, প্রায় লক্ষাধিক। এবং প্রতিনিয়ত সেই প্রচার অভিযান তো করাই যায়নি, সেখানে প্রতিনিয়ত আমাদের নেতাকর্মী আমার এই নির্বাচনী কার্যালয় থেকে গ্রেফতার হয়েছে। শত বাধা সত্ত্বেও ২০১৮ থেকেই আমার সংসদীয় রাজনীতির অভিষেক বলতে পারেন। আমি তার আগেই দারুস সালাম থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলাম। বর্তমানে আমি দারুস সালাম থানার আহ্বায়ক আছি। ২০১৮ নির্বাচন পরবর্তী সময়ে ফ্যাসিস্ট বিরোধী যত আন্দোলন আমাদের এই ঢাকা ১৪ আসনে, আমাদের অনেক তৎকালীন ওসি সালাউদ্দিন খুবই কুখ্যাত ছিলেন, যিনি হোলি আর্টিজানের গোলাগুলিতে মারা যান। এবং তার মাধ্যমে সমগ্র এলাকায় বিএনপির নেতাকর্মীরা রিমান্ডে যেমন নির্যাতনের শিকার হয়েছেন, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, এমন কোনো নির্যাতন নাই উনি করেননি। তো সেই সময়েও কিন্তু নেতাকর্মীদের পাশে থেকে আমি নির্বাচন পরবর্তী অভিভাবক হিসাবে তাদেরকে আইনি সহায়তার জন্য ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে জজ কোর্ট, হাইকোর্ট পর্যন্ত জামিনের ব্যবস্থা করা আমার খরচে, তাদের পরিবারের ওই সময়ে বিপদকালীন সময়ে পরিবারের খোঁজ নেওয়া, পরিবারকে আর্থিক সহায়তা দেয়া, তাদের শিশু সন্তানদের শিক্ষাবৃত্তি দেয়া,
পাশাপাশি জেলখানায় তাদের আরাম-আয়েশের জন্য, ভালোভাবে থাকার জন্য পিসি খরচ সহ আমি তাদের পাশে থেকে আগলে রেখেছিলাম ঐক্যবদ্ধ করে, এবং তাদের মনোবল অটুট ছিল। আপনারা জানেন যে তখন ঢাকা ১৪ আসনের তৎকালীন সংসদ সদস্য আসলামুল হক, তার নির্যাতনের শিকার এমন কেউ হয় নাই যে বিএনপি বা এবং এলাকাবাসী। হুম। তো তিনি খুবই কুখ্যাত ছিলেন। আ একজন জোর জবরদস্তিকারী, বিরোধী দলকে দমন পীড়নের জন্য তিনি বিখ্যাত ছিলেন। পরবর্তীতে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ওইখানে নির্বাচিত হন। তিনিও একই কাজ করে গেছেন। ঢাকার ১৪ আসন একটা গুরুত্বপূর্ণ আসনে এখানে এই যে মায়ের ডাকের সমন্বয়ক হিসেবে যে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় যে তাকে মূল্যায়ন করার মতো আরো বিকল্প কোনো পন্থা কিংবা কোনো সুযোগ বিএনপির হাতে ছিল? অবশ্যই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নির্যাতনের একটা অংশ হচ্ছে গুম। আমাদের চৌধুরী আলম সহ ইলিয়াস আলী আপনারা জানেন, হুম্মাম চৌধুরী সহ এবং আমাদেরই এক ব্যবসায়িক অংশীদার সৈয়দ সাদাত আহমেদ সহ অনেকেই গুমের শিকার হয়েছিলেন। এখনো তাদের পাওয়া যায়নি, হদিস পাওয়া যায়। তো আমি মনে করি মায়ের ডাকের আন্দোলন, উনি তেজগাঁও নিবাসী, উনার ভাই তেজগাঁয়ে রাজনীতি করতেন। উনার কিন্তু তেজগাঁ কেন্দ্রিক ঢাকা ১২ আসনেই উনি কিন্তু উনার হুম। সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। অবশ্যই ১৪ আসনে একদম নতুন মুখ। ১৪ আসনে তাকে কিন্তু নতুন মুখ না। এখানে আমি আবারও বলছি, এখানে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, এখানে পরিবহন শ্রমিক, বালুঘাট জি। শ্রমিক, পাথর শ্রমিক, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের কাছে তাদের দৈনন্দিন জীবন চালানো একটা বড় ব্যাপার। সুখ-দুঃখে কাকে পাশে পেয়েছে গত জি। ১৭ বছর আচ্ছা, আন্দোলনে এটাই মুখ্য। এটার সাথে আমি আরেকটা বিষয় সাজু ভাই বলতে চাই যে, আপনার যারা সমর্থক রয়েছে, যারা অন্ধ সমর্থক, এরা বিভিন্ন সময় দেখেছি আমরা তারেক রহমানের ৩১ দফার দফাগুলো আছে সেগুলো প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে দেখেছি এবং সম্প্রতি যে বিষয়গুলো প্রতিদিন হচ্ছে বিভিন্ন ধরনের মশাল মিছিল এবং এই ১৪ আসনের যে বিএনপির মনোনয়ন সেটাকে আবার পুনরায় বিবেচনা করার জন্যে তারা আহ্বান জানাচ্ছে। এই নিয়ে সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই এবং এতে করে আপনার কোনো পেরেশানির মধ্যে থাকতে হচ্ছে কিনা? দলীয় কোনো চাপের মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে সেটা কিনা? দলের সর্বস্তরের জনগণ, আমি কিন্তু জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি মিরপুরের সন্তান। আমি এখানকার এই মিরপুর মাটির সন্তান। আমার বাবা ৫ বার উনি এমপি থেকে প্রায় ৫ দশক মিরপুরের যে মূল উন্নয়ন, মিরপুর একটি ইউনিয়ন ছিল অবহেলিত। সেখান থেকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়ে আজকের যে মিরপুরের আপনি যে রূপ দেখতে পাচ্ছেন, এই তিলোত্তমা মিরপুর কিন্তু তার হাতে গড়া। জি। স্থায়ীভাবে প্লট বরাদ্দ, পরিত্যক্ত প্লটে যে আবাসনের সমস্যা ছিল, সেটার স্থায়ী বন্দোবস্ত করা, টিনশেড কলোনি স্থায়ী বন্দোবস্ত করা সহ স্কুল, কলেজ, মাদ্রাসা, স্টেডিয়াম, সুইমিং পুল সবই তার আমলে নির্মাণ করা। আপনার বাবার হাত হ্যাঁ, ধরে। তো এই যে অবকাঠামোগত উন্নয়ন কিন্তু মিরপুরের মূল ভিত্তি তার হাতে করা। তার প্রতি জনগণ কৃতজ্ঞ বলেই কিন্তু আমাদের এই পরিবার যখনই নির্বাচনে দাঁড়ায়, ভালোবাসার প্রমাণস্বরূপ আমরা নির্বাচনে জয়ী হই। স্বাভাবিক কারণেই ১৭ বছর আওয়ামী লীগের নিপীড়নের সময় যারা আমাকে পেয়েছেন যেভাবে পাশে থেকে, আমাদের এই বাসভবনেই কিন্তু বিএনপির ৩ টি থানার ৮ টি ওয়ার্ডের কাউন্সিল নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছে। যখন কোনো কমিউনিটি সেন্টার হলঘর ভাড়া পাওয়া যাচ্ছিল না, পুলিশি আক্রমণ ও গ্রেফতারের ভয়, সেখানে জি। আমি ঝুঁকিপূর্ণভাবে হলেও আমি কিন্তু সেই সম্মেলনগুলো আমার নিজ বাসভবনে করে দিয়েছি। করেছেন। নিজস্ব কার্যালয় করে দিয়েছি আমি। সবই করেছি দলের জন্য। এভাবে দলকে মনোবল চাঙ্গা রেখে কাজ করে গিয়েছি। সেই ক্ষেত্রে যখন একজন অপরিচিত অরাজনৈতিক মানবাধিকার কর্মীকে এখানে দেয়া হলো, যার কোনো পূর্বের অবদান এই এলাকায় নেই। আ যদিও মানবাধিকার কর্মী হিসেবে উনি স্বনামধন্য। কিন্তু এখানকার, আমি আবারও বলছি, নিম্ন আয় খেটে খাওয়া মানুষজনের কাছে সুখে দুঃখে যাকে তারা পাশে পেয়েছিল তাকে তারা স্মরণ করে। বিশেষ করে আমার বাবা রাজেশ খালেক, এবং আমি গত ১৭ বছর এই আন্দোলনের সময় তাদেরকে যেভাবে করোনার সময় ত্রাণ বিতরণ থেকে শুরু করে পাশে থেকে আমরা এলাকাবাসী সবসময় চেষ্টা করেছি উপকার করতে। তো সেক্ষেত্রে তাদেরও ধারণা যে এখানে একজন অন্য এলাকা, ঢাকার পার্শ্ববর্তী না, আরও দূরবর্তী এলাকা থেকে এনে একজন তাদের কাছে সম্পূর্ণ অচেনা, অপরিচিত একজনকে তারা নেতৃত্ব মেনে নিতে যেমন পারছে না, তেমনি পাশাপাশি স্থানীয় ছেলে হিসাবে তারা স্থানীয় কাউকেই চায়। এটি তাদের মূল দাবি। তবে যেখানে আমি বলব যে সানজিদা ইসলামকে অবশ্যই সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য বানানো যায়। অথবা তাকে মানবাধিকারের আম মুখপাত্র হিসাবে সারা নির্বাচনী কাজ করানো যেতে পারে। এমনকি মন্ত্রিপরিষদেও তাকে টেকনোক্রেট কোটায় আনা যেতে পারে। যে এটা পুনর্বিবেচনার একটা সুযোগ কিন্তু তাদের তাকে হাতে রয়েছে। তার অবদানকে মূল্যায়ন করে, তার গুম এবং গুম নির্যাতন পরিবারের যে আর্তনাদ,
এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে থেকে তুলে ধরা যায়। জি, সজীব ভাই, আমার এখানে আরো ২ টি প্রশ্ন আপনার কাছে রয়েছে। প্রথমত প্রশ্ন হচ্ছে, দলের প্রতি ডেডিকেশন পুরোপুরি থাকার পরেও কেন আপনাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হলো? কি কারণ হতে পারে? এটা একটু আমাদেরকে ব্যাখ্যা করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, যেখানে দল মনোনয়ন দিয়েছে শান্তিতে ইসলাম তুলিকে, সেখানে আপনার সমর্থকরা এটাকে রিভিউ করার জন্য রাস্তায় নেমে বিভিন্ন ধরনের আন্দোলন করছে। তাহলে এটা কোন দিকে করছে? এই ২ টি প্রশ্নের উত্তর দুটো কারণে, একটা হচ্ছে আপনি জানেন যে এটা প্রাথমিকভাবে একটি সম্ভাব্য মনোনয়ন তালিকা দেওয়া হচ্ছে, সম্ভাব্য প্রার্থীর তালিকা। হুম। অর্থাৎ সম্ভাব্য বলতেই প্রাক নির্বাচনী তালিকা এটা, এবং এবারই প্রথম বিএনপি বেশ পূর্বেই তালিকা ঘোষণা করলো। ঘোষণা করেছে। এর অর্থই হচ্ছে এখানে সম্ভাব্য প্রার্থীরা যে যে এলাকায় কাজ করছেন তারা কিভাবে মাঠে ভোটারদের মন জয় করতে পারেন, আস্থা অর্জন করতে পারেন, সেই জরিপটা কিন্তু চালানো হবেই, এবং সেই মাঠ জরিপের ভিত্তিতেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দলে এই প্রতিবাদ স্বাভাবিক। মত প্রকাশের স্বাধীনতা আমাদের দলীয় গঠনতন্ত্রে আছে। জি। সো মত প্রকাশ, বাক স্বাধীনতা, এটা যেমন গণতন্ত্রের একটি অন্যতম অংশ, সেই অংশের ধারাবাহিকতায় স্থানীয় জনগণ যারা বিএনপির অনুসারী, ভক্ত এবং বিএনপির নেতাকর্মী, তারা প্রত্যেকেই এটার প্রতিবাদ জানাচ্ছেন অন্য কারণে। তাদের প্রতিবাদের মূল কথাই হচ্ছে যে আমরা গত ১৭ বছর যাকে পাশে পেয়েছি সেই ধরনের স্থানীয় লোককে চাই। গুমের মতো নির্যাতনের শিকার আন্দোলনের যিনি পৃষ্ঠপোষকতা করছেন, তাকে কেন্দ্রীয় বা আন্তর্জাতিকভাবে তাকে মূল্যায়ন করার জন্য তাকে সেই প্ল্যাটফর্মটা দেওয়া উচিত। বিএনপির যে মনোনীত যে প্রার্থী তার নির্বাচন করবেন, নাকি স্বতন্ত্র থেকে যদি আপনার সমর্থকরা এখানে দাঁড়াতে বলে সেদিকে যাবেন? কোন দিকে হাঁটবেন? না, দেখেন এখানে একটু কথা পরিষ্কার। ইতিমধ্যেই আমাদের এই নির্বাচনী আসনের প্রায় ১২৮ জন থানা নেতৃবৃন্দ, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা ১৪ আসনের মনোনয়ন বাতিল করে, যেহেতু সাম্প্রতিককালে সানজিদা চুলি কোরআন সূরা নিসারের একটি আয়াত উনি খণ্ডন করে কিছু বক্তব্য দিয়েছেন পাবলিকলি, তাতে কোরআন অবমাননার যে দায় তার উপর ঝুলছে, তাতে বিশেষ করে যারা ইসলামী মূল্যবোধে, তাদের কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোরআন অবমাননা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই হিসাবে ওনার এই ধরনের বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে আমাদের ধানের শীষের পক্ষে বিশাল বাধার সম্মুখীন অন্তরায় হিসাবে দেখা দিচ্ছে। বিশেষ করে আলেম সমাজ, যারা নামাজি, তারা কিন্তু কোনোভাবেই এই বক্তব্য মেনে নিতে পারছেন না, যা ইসলামের সুস্পষ্ট লঙ্ঘন করা। যে কোরআনকে যারা অবমাননা করবে সে কোনো মতে তার ঈমান থাকবে না। ঢাকা ১৪ আসনের শান্তিতে ইসলাম তুলিকে যেটা দিয়েছেন সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে এসএসসিদ্দিক সাজু তিনি কি স্বাতন্ত্রিকভাবে নির্বাচন করবে, নাকি বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচন করবে? দেখুন, আপনাদের বুঝতে হবে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর অনেক জায়গাতেই কিন্তু তালিকা পরিবর্তনের জন্য প্রতিবাদ হচ্ছে বিভিন্নভাবে। প্রতিবাদ কিন্তু গণতন্ত্রের একটা অংশ। আপনার বাক স্বাধীনতা থাকতে হবে, আপনার মতামত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। বিএনপির গঠনতন্ত্রে তাই বলা আছে। সম্ভাব্য প্রার্থী তালিকার পরপরই কিন্তু এই যে প্রাক নির্বাচনী এই যে আয়োজন, এই আয়োজনে যে অনেকেই মতামত, জনগণের মতামতের বিপক্ষে, এর প্রতিবাদ কিন্তু বিভিন্ন এলাকায় হচ্ছে। অর্থাৎ এখানে মনোনয়নের ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছিল, যারা দীর্ঘদিনের রাজপথে আন্দোলনে ছিলেন, জনগণের সাথে সম্পৃক্ততা, তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু দেখা গেল বাস্তব ক্ষেত্রে অনেকজনকেই দেওয়া হয়েছে যারা ছিলেন না, জি। বিভিন্ন কারণে, হয়তো বা বয়সের কারণে ছিলেন না, বা যেটাই হোক ফ্যাসিস্টদের নির্যাতনে ছিলেন না, তাদেরকে আকস্মিকভাবে দেওয়া হয়েছে। আবার ঢাকা ১৪তে দেওয়া হয়েছে একদমই অনাহূত নতুন একজন ব্যক্তিকে, যার কোনো ধরনের পূর্বের কন্ট্রিবিউশন এই এলাকার উন্নয়নে, অর্থাৎ একটি এলাকায় শুধু জনগণ, শুধু নির্যাতন না, এলাকার আর্থসামাজিক উন্নয়নে, এলাকার নাগরিক সুবিধা সহ সামগ্রিক উন্নয়নে যাদের অবদান থাকে, তারা কিন্তু স্থানীয়ভাবে তাকেই তাদের প্রতিনিধি মনোনয়ন করে সংসদে পাঠান। হুম। এটা আমার বাবা কিন্তু বারবার নির্বাচনে বিজয়ী হয়ে ৫ বার নির্বাচন উনি করে জিতেছেন। তো এই কারণেই তার প্রতি ভালোবাসা এলাকাবাসী দিয়েছেন। তো সেক্ষেত্রে হঠাৎ করে একটি দূরবর্তী এলাকার হ্যাঁ। একটি অরাজনৈতিক ব্যক্তিত্বকে, মানবাধিকার কর্মী হতে পারেন কিন্তু ওনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই, হঠাৎ করে ঢাকা ১৪ আসনের মতো একটি প্রবেশ পথ, যেটা রাজধানী ঢাকার, এখানে পরিবহন শ্রমিকরা একটা বিশাল দায়িত্ব পালন করে গাবতলী টার্মিনালে, ট্রাক টার্মিনালে, পাশাপাশি বালুঘাট সহ এখানে বিশাল শ্রমিক শ্রেণী আছে, নিম্ন আয়ের মানুষ আছে, এবং এরা বরাবরই কিন্তু রক্ষণশীল।
এই রক্ষণশীল যারা তারা কিন্তু বরাবরই ধর্মভীরু। এখানে কোনো মহিলা নেতৃত্বকে তারা মেনে নেয় না, নিতে পারেও না। এছাড়াও উনি গোদের উপর বিস্ফোরণের মতো উনি সাম্প্রতিক শাহবাগে একটি নারী ও শিশু দিবসে উনি একটি বক্তব্যে সূরা নিসার যে আয়াতটা কোরআনে আছেন 4 বিবাহ নিয়ে, জি সেটাকে উনি বলেছেন যুক্তি খণ্ডন করে যে এই ধরনের ব্যবস্থা আমরা সমাজে থাকতে দিব না। এই ধরনের অবমাননা করা, উনি থাকতে দেওয়ার কে, এই জিনিসগুলো যে বিভিন্ন জায়গায় ওয়াজে বিভিন্ন হুজুররা জি আধ্যাত্মিক বাইরে জ্ঞান, পরিণত ইসলামিক, হ্যাঁ, হয়েছে। তো এটা খুবই সংক্রামক হিসাবে এটা ছড়াচ্ছে। এটা খুবই নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের এলাকায় ভোট ব্যাংকে। এখানকার যারা আলেম সমাজ আছেন, যারা নামাজি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাদের কথা হচ্ছে এই ধরনের ব্যক্তিকে প্রকাশ্যে তওবা চাইতে হবে, দুনিয়ার অনেক কিছু ধার্মিক যেগুলো আইন কানুন আছে। তো এই নেতিবাচক প্রভাবের ফল আপনি যদি ধরে নেন, এই তারা ভোট দিতে চাচ্ছেন না তাকে। এই কারণেই কিন্তু বিএনপির সাধারণ লোক, ভক্ত শ্রেণী এবং নেতাকর্মীরা এই মনোনয়ন বাতিল করে স্থানীয় হিসাবে আমার প্রতি তাদের দাবি জোরদার করছে। জি উদ্দেশ্য কিন্তু মূল পরিষ্কার, যে অনাহুত নতুন লোককেও তার কোরআনের প্রতি অশ্রদ্ধা এ কোনোভাবে তারা মেনে নিতে পারছে না। কেননা ধর্ম বিদ্বেষী বাংলাদেশি না, এরা ধর্মবান মুসলমান। তো এইখানে ঢাকা 14 আসনেও তাই, যার যার ধর্ম সে পালন করবে না। আমরা কিন্তু বিএনপিও এই নীতিতে বিশ্বাস করে, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। জি তাহলে এইখানে আপনি ধর্মের বিপক্ষে কেন বলবেন? কোরআনে যে পবিত্র আয়াতকে তো আমরা খণ্ডন করার আমরা কোনো অধিকার নেই, এটা আল্লাহ প্রদত্ত। তাহলে এইটা খণ্ডন করে আপনার বক্তব্য, এতে আপনার নেতিবাচক প্রভাব চলে আসছে। সেই কারণেই মূলত কিন্তু যে কোরআন অবমাননাকারীর পক্ষে এখন আর বিএনপির যারা সাধারণ ভক্তকুল এবং এলাকাবাসী তারা মেনে নিতে পারছে না, তারা প্রতিবাদ করছে। সেই প্রতিবাদের ভাষা হিসেবে কিন্তু এই আপনি বলতে পারেন মশাল মিছিল হয়েছে সমর্থক দ্বারা। কিন্তু সেই মশাল মিছিলের তো অধিকার দলীয় গঠনতন্ত্রই আছে, যে তার মতামত প্রকাশ করতে পারবেন। হ্যাঁ পছন্দের হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আমাকে শোকজ করার দলীয় শৃঙ্খলা কোথায় আমি ভঙ্গ করলাম, আমি তো বুঝলাম না। যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই ভোটার। সেই ভোটারের তো অধিকার আছে, তার দলের মনোনীত প্রার্থী যদি ভুল করে সে তার মতামত প্রকাশ করবে। সেক্ষেত্রে আমি কেন দায়ভার নিব? যে গণতান্ত্রিক তো এটা গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী এই শোকজ। তা আমি আমার যথাযথভাবে আমি আমার সেটা জবাবটা আপনি দিবেন। দিব এবং কিন্তু আমি প্রশ্ন ছিল যে যদি বিএনপির মনোনয়নটিকে কোন রকম পরিবর্তন না করা হয় শামসুল ইসলাম তুলি, তাহলে দেখেন, সেক্ষেত্রে এটা আপনি নির্বাচন এটা পরিবর্তন করা হবে না এটাও আপনি জানেন না এখনো। জি নির্বাচনের তফসিলের পরেই কেবলমাত্র দলীয় মনোনয়ন আবেদন করার পর যাকে আবেদনের ভিত্তিতে দল চূড়ান্তভাবে মনোনীত করে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন কমিশনে যাকে দেন, সেই কিন্তু চূড়ান্ত মনোনয়ন, তার নামই ব্যালট পেপারে ছাপা হয়। অর্থাৎ সেই দিন পর্যন্ত এই মনোনয়ন চূড়ান্ত নয়। যখন সেক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে বিএনপি নীতি নির্ধারক যারা রয়েছে, যারা মনোনয়ন কমিটিতে যারা রয়েছে তাদেরকে কিছু আমি না, আমি আবারও বলছি, আমি বলতে চান কিনা আপনি? এটা আমি না, এটা আমি আবারও বলছি, 128 জন আমাদের এই নির্বাচনী আসনের 4টি থানা 2টি ইউনিয়ন থেকে 128 জন বিএনপির নেতা কর্মী তারা লিখিত আপিল করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বরাবর অবিলম্বে তুলি মনোনয়ন বাতিল করে কোরআন অবমাননার জন্য এবং ইসলাম বিরোধী মনোভাবের জন্য। তার এই যে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে যে ভোটের এই রাজনীতিতে ভোট নষ্ট হচ্ছে, বিনষ্ট হচ্ছে, এই ভোট বিমুখ থেকে ফেরত আনার জন্য, ধানের শীষকে জয়যুক্ত করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের কর্মী বান্ধব মুখ হিসাবে আমি যেভাবে পাশে ছিলাম, আমাকে মনোনয়নের দাবিতে তারা আপিল করেছেন, পাশাপাশি জনসাধারণ মিছিল করছেন। এই প্রতিবাদের ভাষা তো বুঝতে হবে বিএনপির সকলকে, জি যে এখানে যেখানে আপনার আমাদের মূল গঠনতন্ত্রে লেখা আছে মতামত প্রকাশের স্বাধীনতা আছে, সেখানে সেই মতামতকে গুরুত্ব দিবে বলে আশা করছি। এই আসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে, চূড়ান্ত মনোনয়নে এই মনোনয়ন বাতিল করে পুনর্বহাল করা হবে স্থানীয় হিসাবে। আমি গতবারের প্রার্থী শুধু না, আমি বিপদের সময় ফ্যাসিস্টের নির্যাতনের পাশে ছিলাম। আশা করি দল পুনর্বিবেচনা করে সঠিক জি। সিদ্ধান্ত